আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই অনেস্টলি। অনেকটা সময় বের করে একটা অফিস ডের মাঝখান দিয়ে আমি পাকিস্তান শাহিনস এবং বাংলাদেশ এ দলের টপ এন্ড টি-20 ম্যাচটা দেখতে বসেছিলাম। খেলাটা দুপুরবেলায় শুরু হয়েছিল গতকাল, এবং একটা ব্যাপার আমি আসলে নোটিস করছিলাম। বাংলাদেশ এ দলটা যখন ঘোষণাই করা হয়েছিল এই টপ এন্ড টি-20 সিরিজটা খেলার জন্য, সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশের যেই এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াড, সেই স্কোয়াডের অন্তত 5জন ক্রিকেটার এই স্কোয়াডের ভিতরেও রয়েছেন, যেখানে নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, এই 5জন কিন্তু এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডের ভেতরেও আছেন। এবং তাদেরকে একটা স্পেশাল পরীক্ষা দেওয়ার জন্য টপ এন্ড টি-20তে পাঠানো হয়েছে এই 15 সদস্যের স্কোয়াডের মধ্যে। তবে সেই স্কোয়াডটার দিকে যদি তাকান, এই 15 সদস্যের এ দলের স্কোয়াডের ভিতরে কিন্তু অজস্র খেলোয়াড় রয়েছেন যারা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, শুধু ডেবিউ পাননি, অনেক অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা এই এই দলটার রয়েছে। সব মিলিয়ে যদি চিন্তা করি, আমি একটা হিসাব করে দেখছিলাম, যে খেলোয়াড়রা গিয়েছেন টপ এন্ড টি-20টা খেলতে বাংলাদেশ এ দলের হয়ে, তারা ইতিমধ্যেই বাংলাদেশকে 300-র ওপরে ম্যাচে রিপ্রেজেন্ট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এখন চিন্তা করে দেখেন, একটা এ দল যাদের এক্সপিরিয়েন্স হচ্ছে মোর দ্যান 300 ইন্টারন্যাশনাল ম্যাচেস, তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করবেন? টি-20-র এই যে টুর্নামেন্টটা হচ্ছে টপ এন্ড, এখানে কিন্তু উদীয়মানদের একটা সুযোগ তৈরি করে দেওয়ার উপলক্ষ ছিল, যেখানে অস্ট্রেলিয়ার যারা স্টেট লেভেলের দলগুলো রয়েছে তারা খেলবে। পাকিস্তান তাদের এ দল পাঠিয়েছে এবং খুবই তরুণ একটা এ দল পাঠিয়েছে, সেই বিষয়ে আসবো একটু পরে। এবং নেপাল তাদের জাতীয় দলকে পাঠিয়েছে, কারণ নেপালের শক্তিমত্তার সঙ্গে অন্যান্য দলের একটা শক্তির ফারাক রয়েছে নিশ্চয়ই, এবং নেপাল তাদের বেস্ট 11টাই বা বেস্ট স্কোয়াডটাই পাঠিয়েছে, যেটা ন্যাশনাল টিম তাদের। তবে বাংলাদেশ এবং পাকিস্তান, যে দুটো দল অ্যাকচুয়ালি টেস্ট প্লেইং দুটো দল এখানে খেলছে, যারা তাদের এ টিম পাঠিয়েছে, এই এ টিমগুলোর মধ্যে বিশাল বড় একটা তফাৎ কিন্তু আমরা দেখি, এবং সেটার পেছনের মূল যে চিন্তা ভাবনাটা, সেখানেও একটা বিশাল বড় গ্যাপ আমরা কিন্তু দেখছি। বাংলাদেশ যে এ দলটা পাঠিয়েছে, সেখানে তারা 5জনকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে, যে তোমরা যদি সেখানে ভালো খেলতে পারো, হয়তো এশিয়া কাপের স্কোয়াডে তোমাদের জায়গা হলেও হতে পারে। বাকি যে 10জন আছেন, এই 10জন আসলে কোন ক্যাটাগরিতে পড়েন? তারা কি উদীয়মান ক্যাটাগরিতে পড়ছেন, যে সামনের ফিউচারে হয়তো বাংলাদেশ ন্যাশনাল টিমে ঢুকবেন, এই টাইপের ক্রিকেটার? নাকি হচ্ছে অনেক দিন যাবত ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছেন, বারবার আসা যাওয়ার মধ্যে আছেন, ফর্ম নেই, তাদেরকে ফর্মে ফেরানোর একটা চিন্তাভাবনা হয়তো হচ্ছে, তুলনামূলকভাবে একটু ইনএক্সপিরিয়েন্সড কিংবা দুর্বল দলের এগেনস্টে খেলে তারা যদি একটু ফর্মে আসতে পারেন, সেরকম কোনো একটা আয়োজন নিশ্চয়ই করা হয়েছে এই জায়গাটায়। কারণ বাংলাদেশের ওভারঅল যে স্টার্টিং 11টা গতকাল নামানো হয়েছিল, সেখানে 11 জনের মধ্যে 9 জনই ইন্টারন্যাশনাল ক্রিকেটার। মাত্র জিশান আলম এবং মাহফুজুর রাব্বি, এই দুজনের এখনো পর্যন্ত বাংলাদেশের সিনিয়র মেন্স টিমের হয়ে অভিষেক হয়নি। বাকি 9 জনের কিন্তু ডেবিউ তো হয়েছেই। সব মিলিয়ে যেটা বললাম, প্রায় 300-র কাছাকাছি ম্যাচ ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার অভিজ্ঞতা এই এ দলের স্টার্টিং লাইন আপটার ছিল, যেটা গতকাল পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে নেমেছে। আমরা একটা কম্পারেটিভ অ্যানালাইসিসে যাই, দুটো দলের যে স্টার্টিং 11 ছিল গতকাল, সেটার দিকে যদি আমরা চোখ বোলাই, তাহলে কিন্তু দেখতে পাবো বয়সের তারতম্যটা, এক্সপিরিয়েন্সের তারতম্যটা, এবং চিন্তা ভাবনার যে গ্যাপটা, যেটার কথা বলছিলাম। বাংলাদেশের লাইন আপটা দেখেন, স্টার্টিং 11-টে কারা ছিলেন? নাইম শেখ, জিশান আলম, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, যিনি ক্যাপ্টেন্সি করছেন এই সিরিজটায়, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহফুজুর রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল। এই দলটার মধ্যে আপনি কতগুলো প্লেয়ারকে পাচ্ছেন যারা বাংলাদেশকে অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেটে রিপ্রেজেন্ট করেছেন এবং ফেইল্ড অ্যাটেম্পটস হয়েছে বারবার। নাইম শেখের কথা বলা যেতে পারে, আফিফ হোসেন ধ্রুবর কথা বলা যেতে পারে। অবভিয়াসলি এই ক্রিকেটাররা বহুবার সুযোগ পেয়ে গেছেন, এবং তারপরও যেহেতু পারফর্ম করতে পারছেন না, আমি জানি না কেন তাদেরকে এ দলে ক্যারি করা হচ্ছে, এবং এ দলের কাছ থেকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বা বাংলাদেশের যে ম্যানেজমেন্টটা রয়েছে বিসিবি, তাদের এক্সপেকটেশনটা কি? তারা কি এই এ টিম থেকে প্লেয়ারদেরকে পিক করার চেষ্টা করছে ন্যাশনাল টিমের জন্য, নাকি যারা পাচ্ছেন না ন্যাশনাল টিমে তাদেরকে যেহেতু সুযোগ কোথাও না কোথাও দিতে হবে, তাদেরকে আসলে এই টিমে জাস্ট রেখে দেওয়া হচ্ছে? কারণ একটার পর একটা ফেইল্ড পারফরমেন্স তারা দিয়ে যাচ্ছেন এবং তারপরও তারা সুযোগ পেয়ে যাচ্ছেন। সেই তুলনায় আপনি পাকিস্তান দলটার দিকে তাকান, সেখানেও তো নিশ্চয়ই এমন কিছু প্লেয়ার পাকিস্তানের ওভারঅল ক্রিকেটের ভেতরে রয়েছে যারা কিনা বয়স হয়ে গেছে, কিংবা যারা এর আগে ন্যাশনাল টিমের হয়ে খেলে ফেল করে ফেলেছেন, তারাও হয়তো সুযোগ খুঁজছেন, তাদেরকে তো পাকিস্তান সেভাবে সুযোগটা দেয়নি। আপনি পাকিস্তানের 11টা দেখেন যারা গতকাল খেলেছে পাকিস্তান শাহিনস, সেই দলটার মধ্যে দেখেন একটাও পরিচিত নাম পান কিনা ঠিক মতো। খাজা নাফে রয়েছেন,
আমাদের কাছে অন্তত পরিচিত হতে পারেন, কারণ তিনি বিপিএলে খেলেছেন এবং ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেটে মোটামুটি তার একটা নাম ডাক রয়েছে। ইয়াসির খান, আব্দুল সামাদ, মোহাম্মদ ফাইক, ইরফান খান যিনি ক্যাপ্টেন্সি করেছেন এই দলটার, সাদ মাসুদ, মাজ সাদাকাত, ফয়সাল আকরাম, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আরও একজন যার খানিকটা এক্সপিরিয়েন্স রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, উবায়দ শাহ এবং শাহিদ আজিজ। একেবারে ডান দিকের কলামটার দিকে তাকান, বয়সের দিকে তাকান পাকিস্তানের প্লেয়ারদের। অ্যাভারেজ এইজটা 22.5। সবচাইতে বয়স্ক যে ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে মোহাম্মদ ফাইক, তার বয়সটা 28, কিন্তু এখনো পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেননি, অর্থাৎ একজন লেট ব্লুমার হওয়ার সম্ভাবনা তার রয়েছে। মাত্র 4 জন ক্রিকেটারের ইন্টারন্যাশনাল ডেবিউ হয়েছে পাকিস্তানের এই পুরো লাইন আপের ভেতরে, আব্দুল সামাদ, ইরফান খান, ফয়সাল আকরাম এবং মোহাম্মদ ওয়াসিম, যার মধ্যে মোহাম্মদ ওয়াসিম সবচেয়ে বেশি 50টার উপরে ইন্টারন্যাশনাল ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন। বাদ বাকিরা কিন্তু খুব কম সংখ্যক ম্যাচ খেলেছেন এবং এই কারণেই তাদের নামটাও হয়তো আপনারা খুব একটা বেশি শোনেননি পাকিস্তান সিনিয়র ন্যাশনাল টিমে। বাংলাদেশের দেখেন অ্যাভারেজ এজটা 24.5, 31+ ইয়ার্সের একজন ক্রিকেটার এই দলটার ক্যাপ্টেন। সেই সাথে বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যারা 25+, এবং ক্রিকেটারদের নামগুলো দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে তারা আসলে ফিউচার প্রসপেক্ট নন, তারা হচ্ছেন আবারও জাতীয় দলে ফেরার একটা চেষ্টা করার উপলক্ষ খুঁজছেন, কিন্তু সেই চেষ্টাটাও ঠিকমতো করতে পারছেন কিনা আমি জানি না। গতকালের যে ম্যাচটা হয়েছে সেখানে পাকিস্তান আগে ব্যাট করেছে, বাংলাদেশের বোলিং লাইন আপনি দেখেন এক্সপিরিয়েন্সড, হাসান মাহমুদ রয়েছেন সেই জায়গাটায়, রাকিবুল রয়েছেন যিনি বেশ কয়েক বছর যাবতই কিন্তু মোটামুটি যতগুলো ভালো সুযোগ আসছে তাকে কিন্তু দেয়া হচ্ছে, রিপন মণ্ডল যাকে অহরহই আমরা দেখি যে এই টিমের হয়ে তিনি সফর করছেন কিংবা পারফর্ম করছেন, তাকে মোটামুটি সামনের দিকে ফিউচার বলা হয়, অর্থাৎ এটাই কিন্তু বাংলাদেশের ব্যাকআপ পাইপলাইনটা। মৃত্যুঞ্জয় চৌধুরী বোলিং অলরাউন্ডার যাকে বলা হচ্ছে। সো এই বোলিং লাইন আপ নিয়ে আপনি যখন পাকিস্তানের এগেনস্টে, পাকিস্তান শাহিনস তাদের এগেনস্টে যখন 20 ওভারে 227 রান হজম করবেন, তখন কিন্তু মনেই হতে পারে যে আসলে এই উইকেটটা বোধহয় খুবই ব্যাটিং ফ্রেন্ডলি, নেমেই খালি রান তুলতে হবে, কারণ 227 রান ইজ নট আ জোক। বাংলাদেশ যখন ব্যাট করতে নেমেছে শুরুটা খারাপ হয়নি, অবভিয়াসলি নাইম শেখ তো খারাপই করেছেন, আপনারা স্কোর কার্ডটা দেখে বুঝতে পারছেন নাইম শেখের অবস্থা খুব একটা ভালো ছিল না, তবে সাইফ হাসান এবং জিশান আলম বেশ সাহসিকতার সঙ্গে খেলাটা খেলছিলেন এবং সাইফ যে 50টা পেয়েছেন, আমার কাছে মনে হয় যে 5 জনকে পরীক্ষা দিতে পাঠানো হয়েছে টপ এন্ড টি20তে, পরীক্ষায় প্রথম দিকে অন্তত ব্যাট হাতে পাস করে যাচ্ছেন সাইফ হাসান তার ফার্স্ট ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে। দারুণ একটা 50 তিনি পেয়েছেন, বিগ হিটিংটা করেছেন পাওয়ার প্লের ভেতরে, জিশান আলমও চেষ্টা করেছেন যথাসাধ্য, এবং একটা পর্যায়ে বাংলাদেশ 140 রানে পৌঁছে গিয়েছিল 5 উইকেট হারিয়ে, এবং মনে হয় খেলার 14তম ওভার চলছিল, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ অল আউট হয়ে গেল 148 রানে, অর্থাৎ 5টা উইকেট পড়ে গেছে 8 রানের মধ্যে 2 ওভার 3 বলের ভেতরে। সো দিস ইজ বাংলাদেশ ফর ইউ। স্কোর কার্ডটা দেখেন একবার, এই হচ্ছে বাংলাদেশের স্কোর কার্ড, এবং পারফরমেন্সগুলোর দিকে যদি তাকান, আপনি স্ট্রাইক রেটের দিকে যদি তাকান, তাহলেও কিন্তু বুঝতে পারবেন যে কারা কারা আসলে প্রেসারে আছেন এবং কারা কারা আসলে ফ্রিডম নিয়ে খেলছেন। দুটোর কিন্তু তফাৎটা আপনি এই স্কোর কার্ডের মধ্যে পেয়ে যাবেন। সাইফ হাসান খুব আত্মবিশ্বাসী একজন ক্রিকেটার, তিনি রিসেন্ট সময় খুবই পরিশ্রম করেছেন এবং তার টেকনিকে কিছু পরিবর্তন এনেছেন, বিগ হিটিং নিয়ে কাজ করছেন, সুতরাং তিনি আসলে চাইছেন টি20 দলটার ভেতরে কোনোভাবে ঢোকার জন্য এবং সেই এফোর্টটা তিনি দিচ্ছেন, এবং অনেস্টলি স্পিকিং ন্যাশনাল টিমের হয়ে কিন্তু তিনি সেরকম কোনো সুযোগ বলতে গেলে পাননি, সুতরাং তার জন্য কিন্তু কিছু সুযোগ পেন্ডিং রয়েছে আমার কাছে মনে হয়, এবং সেই ক্ষুধাটা তার ব্যাটিংয়ে আমরা দেখেছি। মাহিদুল অঙ্কন 3 বল থেকে 6 করেছেন, প্রথম বলে ছক্কা হাঁকিয়েছেন, বেশিক্ষণ টিকতে পারেননি, সেটা আনফর্চুনেট, তবে তার কাছ থেকে নিশ্চয়ই আরও বেশি কিছু দেখার আমাদের রয়েছে। এবং সেই সাথে আপনি নাইম, আফিফ, সোহান তাদের পারফরমেন্সটা একটু কম্পেয়ার করে দেখেন, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এবং এই ধরনের টুর্নামেন্টে প্রত্যেকটা প্লেয়ারের প্রতি ম্যাচেই আসলে রান করতে পারা উচিত, বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে আসা এক একজন ক্রিকেটার, আফিফ হোসেন ধ্রুব 100টার উপর ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ তিনি খেলেছেন বাংলাদেশ সিনিয়র ন্যাশনাল মেন্স টিমের হয়ে, এবং তার পারফরমেন্সটা যদি এমন হয় তাহলে কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন? মানে তাদেরকে আসলে আমরা কেনই বা পাইপলাইনে ইভেন কনসিডার করছি, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। বাংলাদেশ যেই স্কোয়াডটা পাঠিয়েছে বা যে লাইন আপ দিয়ে খেলাচ্ছে এগেনস্ট পাকিস্তান শাহিনস, সেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বাংলাদেশের প্লেয়াররা একটা প্রেশার নিয়ে খেলছেন এবং প্রেশারে ক্রাম্বল করছেন। পাকিস্তানের খেলোয়াড়রা পারফরমেন্সের উপর বেশি ফোকাস করছেন এবং সে কারণে তাদের পারফরমেন্সটাও ভালো হচ্ছে, তারা রেজাল্ট নিয়ে খুব বেশি চিন্তা হয়তো করছেন না, রেজাল্টের চাপ নেই। আপনি যখন একটা সিনিয়র লেভেলের টিম পাঠাবেন এ টিমের নাম বলে, তখন তো রেজাল্টটাও পজিটিভ আসার একটা প্রেশার এমনিই আপনার উপর নিয়ে নিচ্ছেন। সেই প্রেশারটা বাংলাদেশ নিয়ে গেল এবং সেখানে কিন্তু তারা প্রথম ম্যাচে শোচনীয়ভাবে হেরে বিশাল বড় একটা বিপদের মধ্যেই পড়ে গেছে বলা যেতে পারে। এবং কিছু কিছু খেলোয়াড় রয়েছে যাদেরকে আসলেই ইয়ারমার্ক করে রাখতে হবে, আর কতবার তাদেরকে সুযোগ দেওয়া যাবে সেটা নিয়ে খুব ভালো মতন চিন্তা ভাবনা করে কনসিডারেশন নিতে হবে বাংলাদেশ
ক্রিকেটের যারা ম্যানেজমেন্ট সাইডে রয়েছেন, যারা চিন্তা করছেন এই পাইপলাইনটার সমৃদ্ধিটা নিয়ে, তাদের কিন্তু একটা বড় চিন্তার জায়গা এসে পড়ছে। কারণ এইভাবে করে আপনি এ দল সাজিয়ে আসলে বাংলাদেশের ফিউচারটাকে সেভাবে সামনে তুলে আনতে পারবেন না। বরঞ্চ যারা খেলতে যাচ্ছেন তারাও কিন্তু চাপে পড়ে যাচ্ছেন, একটা পারফরমেন্স করার চাপ। কারণ ওখানে বাংলাদেশ সবচেয়ে সিনিয়র টিম, বাংলাদেশ সবচেয়ে এক্সপিরিয়েন্স টিম, এবং এই ধরনের সিচুয়েশনটা আসলে খুব সহজে অ্যাভয়েড করা যেত। আমার মনে হয় এই টিমে আমাদেরকে যারা উদীয়মান রয়েছেন, যারা এখনো চান্স পাননি বা যারা সুযোগ খুঁজছেন, সেই পোটেনশিয়ালগুলোকে আসলে সুযোগ বেশি করে দেওয়া উচিত। এই 15 সদস্যের স্কোয়াডে ইন্টারেস্টিংলি কারা বাদ পড়েছেন জানেন? তোফায়েল আহমেদের মতো একজন পেস বোলিং অলরাউন্ডার বাদ পড়েছেন, তাকে প্রথম একাদশে রাখা হয়নি। আমরা যেই ধরনের প্যাটার্নের প্লেয়ার আসলে খুঁজি ভবিষ্যতের জন্য, যারা ন্যাশনাল টিমে ইউজফুল হতে পারেন, সেই ধরনের ক্রিকেটারদেরকে স্টার্টিং 11-এ সুযোগ দেওয়া হয়নি। সো এখান থেকেও কিন্তু আরো বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আসলে জেতার জন্য নেমেছিল। গতকাল পাকিস্তান নেমেছিল তাদের ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের পারফরমেন্স এনহ্যান্স করতে। পাকিস্তান পারফর্মও করেছে, ম্যাচটাও জিতেছে। বাংলাদেশ জেতার ইন্টেনশন নিয়ে এরকম একটা টুর্নামেন্টে গিয়েছে এবং পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে প্রথম ম্যাচটাও হেরে গেল। সুতরাং দুই দিক থেকে এই প্ল্যানটা একেবারেই কাজে লাগেনি। আশা করব সামনের যে ম্যাচগুলো রয়েছে সেখানে অন্তত যাদের দিকে আমরা তাকিয়ে রয়েছি, জিশান আলমদের দিকে, মাহফুজুর রাব্বিদের দিকে, তারা যেন কিছুটা পারফর্ম করে চলে আসতে পারেন লাইমলাইটে, মাহিদুল অঙ্কন যেন কিছুটা পারফর্ম করে আসতে পারেন, সেই আশাটাই আমরা করতে পারি। কারণ নাইম যদি একটা দুটো ম্যাচে ভালো রানও পেয়ে যান, তাকে কিন্তু আসলেই ট্রাস্ট করা যাচ্ছে না যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি আবারও গেলে ফেল করবেন কি করবেন না। আফিফের ক্ষেত্রেও আমার মনে হয় একই কথাই খেটে যায়। সুতরাং টেনশন রয়েছে একটা। তবে আশা করব সাইফ হাসানরা, মাহিদুল অঙ্কনরা, যাদের যাদের আসলে পোটেনশিয়ালটা রয়েছে ন্যাশনাল টিমে ঢোকার, তারা যেন কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করতে পারেন। রেজাল্ট হয়তো ম্যাটার নাও করতে পারে, বাট বাংলাদেশ আসলে আনফর্চুনেটলি যে দল পাঠিয়েছে, এই দল পাঠিয়ে যদি রেজাল্টও না পায়, সেটাও কিন্তু একটা বিশাল বড় ব্যর্থতা বাংলাদেশ এই টিমের জন্য। আপনাদের কাছে কি মনে হয় আসলে বাংলাদেশের এই টিমটা কতটুকু এফেক্টিভ হয়েছে? স্কোয়াড সিলেকশনটাই কতটুকু এফেক্টিভ হলো, 11টাই কতটুকু এফেক্টিভ হলো, এবং বাংলাদেশের এই সিরিজটায় বা এই টুর্নামেন্টটায় যাওয়ার যে মাইন্ডসেট, সেটার ব্যাপারে আপনাদের কি ধারণা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।